তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। তোমাদের ইংলিশ বইয়ের থেকে একটি মডেল প্রশ্ন তৈরি করা হয়েছে। আসো আমরা এই থার্ড টার্মিনাল এক্সামিনেশন অর্থাৎ তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা 2024-এর জন্য একটি নমুনা প্রশ্ন তৈরি করা হয়েছে। সেই প্রশ্নটি আমরা পড়ি এবং সেই প্রশ্নের উত্তর কিভাবে দিতে হবে, অর্থাৎ পরীক্ষার খাতায় তোমরা উত্তরগুলো কিভাবে লিখবে তার উপরে আজকের এই আলোচনা। আসো আমরা শুরু করি। প্রথমেই দেখো, প্রশ্নে এরকম থাকে, রিড দ্য গিভেন টেক্সট কেয়ারফুলি। সতর্কতার সাথে নিচের অনুচ্ছেদটি পড়ো অ্যান্ড অ্যান্সার এবং উত্তর দাও দ্য কোয়েশ্চন নাম্বার 1, 2, 3 and 4 এবং উত্তর দাও 1, 2, 3 এবং 4 নম্বর প্রশ্ন। আসো আমরা এখানে একটি টেক্সট দেওয়া আছে তোমাদের মূল বই থেকে নেওয়া, সেটি পড়ে দেখি। অ্যান্ড একটি পিঁপড়া, অ্যান্ড এ গ্রাসহপার এবং একটি ঘাসফড়িং আর টু গুড ফ্রেন্ডস হলো দুইজন ভালো বন্ধু। দে লিভ তারা বাস করে, ইন আ গ্রাসি একটি তৃণময় ফিল্ড মাঠে, অর্থাৎ ঘাসযুক্ত একটি মাঠে। ইট ইজ আ সানি সামার মর্নিং এটা একটি রৌদ্রোজ্জ্বল গ্রীষ্মের সকাল। দ্য গ্রাসহপার ঘাসফড়িংটি ইজ এনজয়িং উপভোগ করছে দ্য সান সূর্য অর্থাৎ রোদ। হি ইজ ড্যান্সিং সে নাচছে, অ্যান্ড সিঙ্গিং এবং গান গাইছে, হ্যাপিলি আনন্দের সাথে। হি ডাজ নট ইউজুয়ালি সে হি ডাজ নট ইউজুয়ালি লাইক সে সাধারণত ইউজুয়ালি সাধারণত সে সাধারণত পছন্দ করে না, টু ওয়ার্ক কাজ করতে। নাও দি অ্যান্ট এখন পিঁপড়াটি ইজ পাসিং অতিক্রম করছে, বাই দ্য গ্রাসহপার ঘাসফড়িংটিকে। শি ইজ ক্যারিং সে বহন করছে, অ্যান এয়ার অফ কর্নস একটি কর্ন এখানে হলো শস্য, শস্য দানার একটি মোচা অর্থাৎ ভুট্টার মোচা। টু হার হাউস তার বাড়িতে। শি ইজ স্টোরিং সে সঞ্চয় করছে, ফুড খাবার, ফর দ্য উইন্টার শীতের জন্য। দ্য গ্রাসহপার ঘাসফড়িংটি লাফস হাসে, অ্যাট হার তাকে দেখে বা তার দিকে, অ্যান্ড সেস এবং বলে, হে অ্যান্ট হে পিঁপড়া, হোয়াই ডু ইউ ওয়ার্ক হার্ড তুমি কেন কঠোর পরিশ্রম করো, অল দ্য টাইম সব সময়। কাম অ্যান্ড এনজয় মি কাম অ্যান্ড জয়েন মি আসো এবং আমার সাথে যোগ দাও। আফটার লেটস এনজয় দ্য সান চলো রোদ উপভোগ করা যাক। দি অ্যান্ট গোস হার ওয়ে পিঁপড়াটি তার রাস্তায় যায়, অ্যান্ট কন্টিনিউস এবং চালিয়ে যায়, হার ওয়ার্ক তার কাজ। আফটার দ্য সামার গ্রীষ্মের পরে, দ্য উইন্টার বেগিনস শীতকাল শুরু হয়। দ্য ডেজ বিকাম ভেরি কোল্ড দিন হয়ে আসে খুবই শীতল ঠান্ডা। দ্য লিভস পাতাগুলো আর ফলিং ডাউন পাতাগুলো
পড়তে থাকে বা পড়ছে, নিচে পড়ছে, এভরিহোয়ার সর্বত্র। দ্য গ্রাসহোপার ঘাসফড়িংটি ফাইন্ডস নো ফুড কোনো খাবার পায় না, টু ইট খেতে। হি স্টার্ভস সে অভুক্ত থাকে। অ্যান্ড এবং হি বিকামস উইক সে দুর্বল হয়ে যায় বা দুর্বল হয়। অ্যান্ড স্যাড এবং বিষণ্ণ হয়। অন দি আদার হ্যান্ড অপরদিকে দি অ্যান্ড হ্যাজ প্লেন্টি অফ ফুড পিঁপড়ার আছে প্রচুর পরিমাণে খাবার। শি ইজ পাসিং হার টাইম সে তার সময় অতিক্রম করছে হ্যাপিলি আনন্দের সাথে অ্যাট হার কোজি হোম তার আরামদায়ক ঘরে। তাহলে আসো আমরা গল্পটি পড়ে নিলাম, এই অনুচ্ছেদটি পড়ে নিলাম। এই অনুচ্ছেদের আলোকে এখন যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখি কি রয়েছে। এখানে প্রশ্ন কি করতে বলা হয়েছে দেখো, রাইট দি অ্যান্সার্স অন দ্য অ্যান্সার পেপার। উত্তরপত্রে উত্তরগুলো লিখো। তাহলে নাম্বার দিয়ে আমরা শুধু উত্তরগুলো লিখব। এখানে লক্ষ্য করো এ নাম্বারে কি রয়েছে, দি অ্যান্ট কন্টিনিউস পিঁপড়াটি চালিয়ে যায়। কি চালিয়ে যায়? পিঁপড়াটি ওয়ার্কিং পিঁপড়াটি তার কাজ চালিয়ে যায়। তাহলে এই নাম্বার 1 হবে, অর্থাৎ এটার উত্তর হবে ওয়ার্কিং। তারপরে দেখো, হু আস্ক দি অ্যান্ট টু জয়েন হিম কে পিঁপড়াটিকে তার সাথে যোগদান করতে বলে? গ্রাসহোপার। তারপরে দ্য উইন্টার ডেজ বিকাম ভেরি শীতের দিন হয় খুবই কোল্ড আমরা এটা পড়েছি খুবই শীতল হয়। এই যে এখানেই আমরা উইন্টার সিজনে পড়েছি দ্য ডেজ বিকাম ভেরি কোল্ড। আমরা তারপরের প্রশ্নটা দেখি, হোয়াট আর ফলিং ডাউন এভরিহোয়ার সর্বত্র কি নিচে পড়ছে? সর্বত্র পড়ছে হলো লিভস গাছের পাতা। আমরা ডি পর্যন্ত দেখলাম। আরেকটি প্রশ্ন দেখি এখানে, ই নাম্বার, হু হ্যাজ নো ফুড ইন উইন্টার শীতকালে কার কোনো খাবার নাই? গ্রাসহোপার ঘাসফড়িং এর কোনো খাবার থাকে না শীতকালে। তাহলে এই 5টা প্রশ্নের উত্তর আমরা জানলাম। এবারে পরীক্ষার খাতায় যেভাবে লিখতে হবে সেভাবে আমরা পরীক্ষার খাতায় লিখব। তাহলে পরীক্ষার খাতায় লেখার জন্য আমরা প্রস্তুতি নেই। প্রথমেই আনসার টু দ্য কোয়েশ্চন নাম্বার 1 এটা আমরা লিখে নিব, ANSWER answer to the question number কোলন দিয়ে আমরা লিখব 1। লিখে আমরা এটার নিচে একটা দাগ দিয়ে নিব। এবারে শুরু করব 1 থেকে উত্তর। তাহলে আমাদের প্রথম প্রশ্নের উত্তরটা ছিল এ নাম্বার দিয়ে ওয়ার্কিং। তাহলে আমরা এখানে এ দিয়ে
আমরা শুধু ওয়ার্কিং লিখব অথবা নাম্বার 1 দিয়ে ওয়ার্কিং লিখব। এ আমরা এখানে লিখব ওয়ার্কিং। তাহলে হয়ে গেল। এবারে আমরা বি নাম্বার দিব। বি নাম্বার দিয়ে দেখো তার পরেরটায় কি উত্তর আছে। বি নাম্বারে আছে গ্রাসহপার, তাহলে আমরা, এবং সি নাম্বারে আছে কোল্ড, তাহলে বি নাম্বারে আমরা লিখব গ্রাসহপার, গ্রাসহপার, তারপরে সি নাম্বারে লিখব কোল্ড, তারপর ডি নাম্বারে হলো লিভস, এবং ই নাম্বারে আবার গ্রাসহপার। তাহলে ডি নাম্বারে আমরা লিখব লিভস। LEAVES লিভস। আর ই নাম্বারে লিখব আবার গ্রাসহপার। তাহলে হয়ে গেল 1 নম্বর প্রশ্নের উত্তর। এবারে আমরা দেখব তারপরে কি রয়েছে। এখানে 1 নম্বর প্রশ্নের উত্তর শেষ করেছি। এবারে 2 নম্বর প্রশ্নে যাব। 2 নম্বর প্রশ্নে রয়েছে ট্রু ফলস। লক্ষ্য করো, এখানে বলছে রাইট ট্রু অর ফলস, লিখো সত্য অথবা মিথ্যা। অর্থাৎ এই প্রশ্নগুলোর এই নাম্বারগুলো বসিয়ে আমরা শুধু ট্রু অথবা ফলস লিখব। তাহলে এখানে লক্ষ্য করো, দ্য টু ফ্রেন্ডস লিভ ইন আ জঙ্গল। দুইজন বন্ধু জঙ্গলে বাস করে। এটা কিন্তু সঠিক নয়। সঠিক হলো তারা দুইজন বন্ধু একটি গ্রাসি ফিল্ডে বাস করে। তাহলে এটা হবে ফলস। আমরা এখানে একটু লিখে নেই। তাহলে এ নাম্বারে হবে ফলস। তারপর বি নাম্বার লক্ষ্য করো, ইট ইজ আ সানি উইন্টার মর্নিং। এটাও না, ইট ইজ আ সানি সামার মর্নিং, আমরা যেটা গল্পের মধ্যে পড়েছি। তাহলে এই দুইটি ফলস পেলাম, এ বি ফলস। সি নাম্বার, দ্য গ্রাসহপার ইজ হ্যাপি ডিউরিং দ্য সামার। গ্রীষ্মের সময় ঘাস ফড়িং খুশি থাকে বা আনন্দিত থাকে। এটা ট্রু, কারণ গ্রীষ্মের রোদে সে আনন্দে নাচানাচি করে, গান গায়। ডি নাম্বার, দ্য সামার কামস আফটার উইন্টার। এখানেও সামার কামস আফটার উইন্টার না হয়ে হওয়ার কথা সামার উইন্টার কামস আফটার সামার, কারণ গল্পে আগে সামার এসেছে তারপরে উইন্টার, সুতরাং এটা ফলস। তাহলে আমরা দেখলাম এ ফলস, বি ফলস আর ডি ফলস, কিন্তু সি হলো ট্রু। আর ই, দ্য উইন্টার ডেজ আর ভেরি কোল্ড। শীতের দিনগুলো খুবই ঠান্ডা বা শীতল, এটাও ট্রু। তাহলে ডি, আমরা সি এবং ই পেলাম ট্রু। এফ নাম্বার, দ্য ট্রিজ লস লিভস ডিউরিং দ্য উইন্টার। গাছেরা পাতা হারায় শীতকালে, এটিও ট্রু, সত্য। তাহলে এখানে আমরা দেখলাম যে সি নাম্বারটা সত্য, ট্রু, তারপর ই নাম্বারও ট্রু, আর এফ নাম্বারও ট্রু, আর বাকিগুলো ফলস। তাহলে
আমরা এই প্রশ্নগুলোর উত্তর আমরা লিখব। একই রকম এবারে answer to the question number 1 এর পরিবর্তে আমরা এবার লিখব 2। এখানে 2 লিখলাম, এবারে উত্তর লিখব। তাহলে উত্তর লিখতে গেলে আমরা দেখি যে এখানে এ নাম্বারটা হচ্ছে ফলস। এ নাম্বারে ফলস, তারপর বি নাম্বারেও ফলস, এবারে সি নাম্বারটা আমরা পেয়েছি ট্রু, তারপরে ডি নাম্বার এখানে দ্য সামার কামস আফটার উইন্টার, এটাও ফলস। তারপরে ই নাম্বার দ্য উইন্টার ডেজ আর ভেরি কোল্ড, এটা ট্রু। তারপর এফ নাম্বারে লক্ষ্য করো দ্য ট্রিজ লস লিভস ডিউরিং দ্য উইন্টার, এটাও ট্রু। এভাবে প্রশ্নগুলোর উত্তর তোমরা করবে। তাহলে আমরা 2 নাম্বার প্রশ্নের উত্তর কমপ্লিট করলাম। এবারে আমরা যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করো। এটা 3 নাম্বার প্রশ্ন, যদিও এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা হবে 3। তারপরে এখন আমরা প্রশ্নগুলো দেখি। এখানে দেখো, আনসার দ্য ফলোইং কোয়েশ্চনস ইন সেন্টেন্সেস, বাক্যে উত্তরগুলো লিখতে হবে এবং এর জন্য নাম্বার পাওয়া যাবে 15। তাহলে আসো এই প্রশ্নগুলোর উত্তর আমরা খাতায় কিভাবে লিখতে হয় সেভাবে লিখি।
আমরা এখানেও প্রশ্নটির উত্তর যেভাবে লিখব, আনসার টু দ্য কোয়েশ্চন নাম্বার 2 এর পরিবর্তে লিখব 3। এখানে লিখব 3। এবারে এই প্রশ্নগুলোর উত্তর আমরা সেন্টেন্স আকারে দিব। তাহলে প্রথম প্রশ্ন দেখো, হু আর দ্য টু গুড ফ্রেন্ডস? কে বা কারা দুইজন ভালো বন্ধু? আমরা জানি দি অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার। দি অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার আর দ্য টু ফ্রেন্ডস। Two friends, two good friends. I-E-N-D-S, good friends. তাহলে প্রথম প্রশ্নের উত্তর হলো। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর, হোয়াট ইজ দ্য গ্রাসহপার এনজয়িং? দ্য গ্রাসহপার ইজ এনজয়িং দ্য সান। রোদ উপভোগ করছে, ঘাসফড়িংটি রোদ উপভোগ করছে। তাহলে এটা উত্তর হবে বি নাম্বারে। The grasshopper is enjoying the sun. তারপরে সি নাম্বার প্রশ্ন। সি নাম্বারে বলা হয়েছে, হোয়াট ইজ হি ডুইং? সে কি করছে? হি ইজ ড্যান্সিং অ্যান্ড সিঙ্গিং। হি ইজ ড্যান্সিং অ্যান্ড সিঙ্গিং। ডি নাম্বার, হোয়াট ডাজ দ্য গ্রাসহপার ডিসলাইক? ঘাসফড়িং কি অপছন্দ করে? ঘাসফড়িং কাজ করতে অপছন্দ করে। তাহলে এই প্রশ্নটার উত্তর হবে, দ্য গ্রাসহপার ডিসলাইক, কিন্তু এখানে ডাজ থাকার জন্য আমরা ডিসলাইকের সাথে একটা এস বসিয়ে দেব। ডিসলাইকস টু ওয়ার্ক, কাজ করতে অপছন্দ করে। শেষ প্রশ্ন, হোয়াই ইজ দ্য অ্যান্ট স্টোরিং ফুড? কেন পিঁপড়া খাদ্য সঞ্চয় করছে? শীতকালের জন্য। শীতকালে আরামের জন্য সে খাদ্য সঞ্চয় করছে। তাহলে এখানে ই নাম্বার হবে, দি অ্যান্ট ইজ স্টোরিং ফুড ফর উইন্টার। এভাবে আমরা 5টা প্রশ্নের উত্তর সমাধান করলাম। ঠিক একই রকম ভাবে তোমরা পরীক্ষার খাতায় লিখবে। এবারে আসো আমরা তার পরের প্রশ্নগুলো দেখি। 4 নম্বরে কি বলা হয়েছে, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর গুড হ্যাবিট। তোমার
ভালো অভ্যাসগুলো 5টি বাক্যে লিখো। তাহলে তোমার যে ভালো অভ্যাসগুলো, পিঁপড়ার যেরকম ভালো অভ্যাস, সেই অভ্যাসগুলো তোমারও থাকতে হবে। আর তাহলেই তুমিও ভালোভাবে থাকতে পারবে, শান্তিতে থাকতে পারবে, সুখে থাকতে পারবে। তাহলে ইওর গুড হ্যাবিট এর উপরে 5টি বাক্য তোমাকে লিখতে হবে। আসো আমরা লিখি। এটা হলো 4 নম্বর প্রশ্ন। Answer to the question number 4। এবারে 5টি বাক্য আমরা লিখব। I wake up early in the morning. Early in the morning. আমি সকালে ঘুম থেকে উঠি। তারপর আমি নিয়মিত স্কুলে যাই। এটা হতে পারে I go to school every day. আমি প্রতিদিন স্কুলে যাই। 2টা বাক্য হয়ে গেল। তারপর আমি শ্রেণীকক্ষে মনোযোগী থাকি। I am very বসিয়ে দিলাম, very attentive in my class. আমি আমার শ্রেণীতে খুবই মনোযোগী। 3টি বাক্য তৈরি হয়ে গেল। তারপর I do my work. I do my work in time. আমি আমার কাজ সময় মতো করি। I do my homework every day. আমি আমার বাড়ির কাজ প্রতিদিন করি। দেখো 5টি বাক্য হয়ে গেল। তাহলে আসো আমরা তার পরের সেন্টেন্সগুলো দেখি, তার পরের প্রশ্নগুলো দেখি কি আছে। এখানে 5 নাম্বার প্রশ্ন, কোয়েশ্চন নাম্বার 5, আনসার রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস এনি 10। এখানে যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারগুলোকে বানান করে লিখতে বলা হয়েছে, শব্দে শব্দে লিখতে বলা হয়েছে। তাহলে আসো আমরা এই 5 নাম্বার প্রশ্নের উত্তরগুলো লিখি। আমরা প্রশ্নের উত্তরগুলো লিখতে গেলে যেভাবে লিখতে হবে তা হলো এরকম ভাবে। এখানে দিবে তোমরা কোশ্চেন নাম্বার 5। এবারে এই
যে সংখ্যাগুলো রয়েছে এগুলো বানান করে লিখতে হবে। তাহলে আমরা শুরু করি। প্রথমে আছে 48, 48, EIGHT 48। তারপরে আছে 50, এটা হলো 59, 59। তারপরে 76, 76। আর এগুলোকে আমরা লেখার পরে তোমরা এরকম ভাবেও লিখতে পারো, এটা দিয়ে ইকুয়াল চিহ্ন দিয়ে লেখো 48, পরেরটাও ইকুয়াল চিহ্ন দিয়ে লিখলা 59, তারপরেরটা ইকুয়াল চিহ্ন দিয়ে 76। ঠিক একই রকম ভাবে তারপরে লিখো তারপরেরটা আছে 84, EIGHT 84, FOUR ইকুয়াল 84। তারপরেরটা 102, 102 ইকুয়াল দিয়ে 102। তারপরে আছে 105, 105, 105। তারপরে আছে এখন দেখো 93, 93, 93। তারপর আছে 77, 77। তারপরে আছে 55, 55। এখন দেখো সর্বমোট 10টি লিখতে বলা হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9, 9টি হয়েছে। আমরা তারপরে আরেকটি লিখব, পরেরটি 64, তারপরেরটা 73, 62। আমরা 64 পর্যন্ত লিখি। SIXTY 64। তাহলে হয়ে গেল 5 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেল। এবারে আমরা যাব পরবর্তী প্রশ্নের উত্তরে। আমরা পরবর্তী প্রশ্নটা দেখে নেই।
6 নাম্বার প্রশ্ন দেখো এখানে কি বলা হয়েছে, রিরাইট পুনরায় লিখো দ্য সেন্টেন্স বাক্য ইউজিং ক্যাপিটাল লেটার ব্যবহার করে, অর্থাৎ বড় হাতের অক্ষর ব্যবহার করে, অ্যান্ড এবং পাংচুয়েশন মার্কস এবং বিরাম চিহ্ন হোয়ার নেসেসারি যেখানে প্রয়োজন। তাহলে আসো আমরা এই সেন্টেন্সগুলোকে আবার নতুন করে লিখি, যেখানে পাংচুয়েশন মার্ক দরকার সেখানে আমরা পাংচুয়েশন মার্ক দিব। এটা এখানে এনে নিলাম, এনে রাখলাম। এবারে আমরা প্রশ্নের কপি করে নেই। এরকম। এবারে নাম্বার হলো 6 নাম্বার কোয়েশ্চন। তাহলে আমরা এখানে লিখব কোয়েশ্চন নাম্বার 6, আনসার টু দ্য কোয়েশ্চন নাম্বার 6। এবারে এই যে সেন্টেন্সগুলো আছে এগুলোকে সাজিয়ে ক্যাপিটাল লেটার ঠিক করে লিখব। তাহলে শুরু করা যাক। দেখো, এ বেবি বয় ইজ born. A baby boy is born after a long time. এখানে একটা আমরা ফুল স্টপ দিতে পারি। তারপর with him happiness come down to the family, আমরা এভাবে লিখতে পারি with him happiness comes down to the family. তারপর ফুল স্টপ, তারপরে a few minutes later কমা দিয়ে তারপরে লিখব the baby is put on the lap of his elder sister. তারপরে the newborn baby looks like a shining star. ফুল স্টপ, তারপরে এভরি, এখানে দেখো ই বড় হাতের, everybody is amazed to see him দিয়া ফুল স্টপ। তাহলে আমাদের সেন্টেন্স তৈরি হয়ে গেল। আমরা এখন এটা মুছে দিতে পারি। দেখো এখানে a baby boy is born after a long time
With him happiness comes down to the family. A few, এখানে লক্ষ্য করো, এটা হবে টি। few minutes later, the baby is put on the lap of his elder sister. The newborn baby looks like a shining star. Everybody is amazed to see him. দেখো ফুল স্টপ এখানে কোথায় কোথায় বসেছে, সেন্টেন্স কোথায় শেষ হয়েছে। আসো এবারে তার পরের প্রশ্নে যাই। এবারে আমরা 7 নম্বর প্রশ্ন দেখব। এখানে কি বলছে? Match the words of the column A with their meaning that is mentioned in the text in the column B. এখানে এই যে এ কলামের যে শব্দগুলো, সেন্টেন্সগুলো রয়েছে, এগুলোর অর্থ এই কলাম বি তে আছে, সেখান থেকে মিলিয়ে লিখতে হবে। তাহলে দেখো, আমরা প্রথমে দেখি দেয়ার ইজ এ রিভার। দেয়ার ইজ এ রিভারের সাথে আমরা এই যে সেন্টেন্সগুলো রয়েছে এটার মিল করে লিখব এর অর্থ দিয়ে। আর তারপরে দেখি বি নাম্বারে সাম পিপল আর ওয়াশিং। সাম পিপল আর ওয়াশিং, এখান থেকে মিলিয়ে লিখব উই শুড নট ড্যাশ, আমাদের উচিত নয়। এখানে কি করা উচিত নয় আমরা মিল করে লিখব ফিশেস ক্যান নট সুইম ইজিলি। মাছেরা সহজে সাঁতার কাটতে পারে না। কোথায় সেটা এখানে মিলিয়ে লিখব প্লাস্টিক বোতল অ্যান্ড পলিথিন ব্যাগস। প্লাস্টিক বোতল এবং পলিথিন ব্যাগ কি করে সেটাও এখানে মিলকরণ করে মিলিয়ে লিখব। তাহলে আসো দেখি এখানে যে সেন্টেন্সগুলো রয়েছে এটার সাথে মিল করে আমরা এই সেন্টেন্সের বাকি অংশটুকু মিল করে পূর্ণ সেন্টেন্স তৈরি করব। দেয়ার ইজ আ রিভার। দেয়ার ইজ এ রিভার, একটা নদী আছে। সেই নদীটা কেমন? বা কোথায়? ইন দা ভিলেজ, আমরা এটার সাথে মিলাতে পারি। দেয়ার ইজ এ রিভার ইন দা ভিলেজ। তাহলে আমরা এটার উত্তর লিখব। তার আগে প্রশ্নের উত্তরটা আমরা লিখে নিই। অ্যান্সার টু দ্য কোয়েশ্চন নাম্বার 7। অ্যান্সার টু দ্য কোয়েশ্চন নাম্বার 7। তাহলে এবার আমরা যেটা মিল করে লিখব সেটা হলো দেয়ার ইজ এ রিভার ইন দ্য ভিলেজ। আমরা আবার লক্ষ্য করি এ নাম্বারে দেয়ার ইজ এ রিভার ইন দ্য ভিলেজ। এ নাম্বার দেয়ার ইজ আ রিভার ইন দ্য ভিলেজ, এটা গেল এ। এবারে বি নাম্বার। বি নাম্বারে লক্ষ্য করো
সাম পিপল আর ওয়াশিং, কিছু মানুষ ধৌত করছে। ক্লথস ইন দ্য রিভার, কাপড় চোপড় নদীতে। সাম পিপল আর ওয়াশিং ক্লথস ইন দ্য রিভার। সাম PEOPL, some people are washing, some people are washing clothes in the river. কিছু মানুষ নদীতে জামাকাপড় বা কাপড় চোপড় ধৌত করছে। তারপরেরটা, we should not pollute water, আমাদের পানি দূষণ করা উচিত নয়। We should not pollute water. C নাম্বার, we should not pollute water, আমাদের পানি দূষণ করা উচিত নয়। এবারে তারপরে ডি নাম্বারটা লিখব। Fishes cannot swim easily. Fishes cannot swim easily in the dirty water. এটা হতে পারে যে ময়লা পানিতে মাছেরা সাঁতার কাটতে পারে না। অথবা polluted water in the river. Fishes cannot swim easily polluted water in the river. মাছেরা নদীতে দূষিত পানিতে সাঁতার কাটতে পারে না। আমরা সবচেয়ে সহজ এটা দিতে পারি, এটাই সবচেয়ে সহজ। ফিশেস ক্যান নট সুইম ইজিলি ইন দ্য ডার্টি ওয়াটার, ময়লা পানিতে মাছেরা সহজে সাঁতার কাটতে পারে না। আর প্লাস্টিক বোতল অ্যান্ড পলিথিন ব্যাগস polluted water in the river. বা pollute water in the river, আমরা এভাবেও মিলিয়ে লিখতে পারি। তাহলে ফিশেস ক্যান নট সুইম ইজিলি ইন দ্য ডার্টি ওয়াটার। Fishes can't swim easily. Fishes can't swim easily in the dirty water. E number, plastic bottle and polythene bags. প্লাস্টিক বোতল অ্যান্ড পলিথিন ব্যাগস, এটার সাথে আমরা মিলিয়ে লিখতে পারি polluted water in the river.
plastic bottle and polythene bags pollute water in the river. এখানে polluted থাকলেও আমরা এটা ঠিক করে লিখি, bags pollute বা polluted water in the river. তাহলে আমরা এই প্রশ্ন শেষ করলাম। এবারে তার পরে দেখি কি রয়েছে। 7 নাম্বার প্রশ্নের পরে আমরা যাব এখানে 8 নাম্বার প্রশ্নে দেখো রিঅ্যারেঞ্জ পুনরায় লিখো ওয়ার্ডস শব্দগুলো ইন দ্য কারেক্ট অর্ডার সঠিক ধারাবাহিকতায় টু মেক মিনিংফুল সেন্টেন্সেস অর্থপূর্ণ বাক্য তৈরিতে। এখানে 5টি দেওয়া আছে। আসো আমরা এই 5টি সেন্টেন্স এভাবে প্রশ্ন থাকে আমরা এটা সমাধান করি। তাহলে এবারে কোয়েশ্চন নাম্বার 8। আমরা কোয়েশ্চন নাম্বারটা লিখে নিই আগে। কোয়েশ্চন নাম্বার 8। এবারে আমরা এই সেন্টেন্সগুলো এলোমেলো আছে এটা সাজিয়ে লিখব। প্রথমেই এ নাম্বার লক্ষ্য করো দ্য ফলিং লিভস আর এভরিহোয়ার ডাউন। এটা আমরা গল্পের মধ্যেই পড়েছি, অর্থাৎ যে অনুচ্ছেদটি দেওয়া আছে সেখানে পড়েছি দ্য লিভস আর ফলিং ডাউন এভরিহোয়ার। এই সেন্টেন্সটি তৈরি হয়ে গেল। এবারে অর্থপূর্ণ হলো। এবারে দ্বিতীয়টা এবার লক্ষ্য করো দে গ্রাসি লিভ ফিল্ড ইন এ। এটাও আমরা গল্পটিতেই পড়েছি দে লিভ ইন এ গ্রাসি ফিল্ড FILD। তারপরে সি নাম্বারে লক্ষ্য করো হি ইউজুয়ালি লাইক টু ওয়ার্ক ডাজ নট। হি ডাজ নট ইউজুয়ালি লাইক টু ওয়ার্ক। He does not usually like to work বা he usually does not like to work। আমরা এটা কি পড়েছিলাম লক্ষ্য করো। এখানে আমরা পড়েছিলাম প্রথমেই লক্ষ্য করো he does not usually like to work। তাহলে আমরা লিখব এখানে he does not usually like
টু ওয়ার্ক, ডব্লিউ আর কে। তারপরে দেখো ডি নাম্বারে বলা হয়েছে উই দেম শুড সেভ, উই শুড সেভ দেম, উই শুড সেভ দেম, তাদেরকে রক্ষা করা আমাদের উচিত। এবারে ই নাম্বার, এটা মিল করি, নিড এভরি উই ডে ওয়াটার, উই নিড ওয়াটার এভরি ডে, উই নিড ওয়াটার এভরি ডে। তাহলে ৮ নম্বর প্রশ্নের সমাধান আমরা করে ফেললাম, পরীক্ষায় যেভাবে লিখতে হবে সেভাবে লিখে ফেললাম। এবারে আমরা দেখব তারপরে কি প্রশ্ন রয়েছে। ৯ নাম্বার দেখো, ইউজ দ্য ওয়ার্ড ফ্রম দ্য টেবল, টেবিল থেকে, অর্থাৎ এখানে টেবিলে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো আমরা ব্যবহার করব টু রাইট মিনিংফুল সেন্টেন্সেস। নিচে যে শূন্যস্থান দেওয়া আছে সেন্টেন্সের, এই সেন্টেন্সগুলোর মধ্যে এই ওয়ার্ডগুলো বসিয়ে বসিয়ে আমরা অর্থপূর্ণ বাক্য তৈরি করব। তাহলে আসো আমরা ৯ নম্বর প্রশ্নের ক্ষেত্রে এগুলো দেখে ঠিক করে নেই, ঠিক করে লিখি। এবারে প্রশ্নের নাম্বার হলো 9। আমরা শুরু করি। প্রথমে এ নাম্বার, লক্ষ্য করো এখানে কি বলা হয়েছে, স্টার্ট, কিচেন, পলিউটেড, ক্লথস, ম্যান, এই শব্দগুলো ব্যবহার করব। সাম পিপল আর ওয়াশিং ক্লথস, কিছু লোক কাপড় চোপড় ধৌত করছিল বা করছে, কিছু লোক কাপড় চোপড় ধৌত করছে। তাহলে সাম পিপল আর ওয়াশিং ক্লথস, CLOTHS, ক্লথস। এখানে একটা জায়গায় লক্ষ্য করো, এই যে এখানে ক্লথস, এখানে একটা ই অক্ষর বাদ পড়েছে, আমরা এটা বসিয়ে দিয়ে নিই। এবারে আসো এগুলো ঠিক করি। এবারে বি নাম্বার, বি নাম্বারে কি বলা হয়েছে, এ ম্যান থ্রোস ড্যাশ রাবিশ ইনটু দ্য ওয়াটার, এ ম্যান থ্রোস কিচেন রাবিশ, গৃহের রান্নাঘরের আবর্জনা ইনটু দ্য রিভার। এ ম্যান থ্রোস, একজন মানুষ নিক্ষেপ করে কিচেন রাবিশ ইনটু দ্য রিভার, রান্নাঘরের আবর্জনা নদীতে।
এখানে লক্ষ্য করো, আমাদের যা করতে হবে, শূন্যস্থানের যে সেন্টেন্সটি বসিয়েছি তার নিচে একটি দাগ দিতে হবে। তারপরে সি নাম্বার, সি নাম্বারে বলা হয়েছে দে রিকোয়েস্ট দ্য ম্যান। রিকোয়েস্ট দ্য ম্যান হয়ে গেল। এবারে তার দে রিকোয়েস্ট দ্য ম্যান, তারা লোকটিকে অনুরোধ করল। এবারে আমরা যাই ডি নাম্বারে। ডি নাম্বারে দে ড্যাশ টকিং, তারা কথা বলা শুরু করে। তাহলে এখানে হলো দে, তারপরে স্টার্ট, স্টার্ট টকিং, টকিং। এখানে ওয়াই বাদ পড়েছে, আমরা ওয়াইটা বসিয়ে নেই। এবারে ই নাম্বার, উই শুড নট বাথ ইন দ্য ড্যাশ ওয়াটার, পলিউটেড ওয়াটার। তাহলে এখানে ই নাম্বারটা হবে উই শুড নট, আমাদের উচিত নয়, বাথ বিএটিসি, উই শুড নট বাথ, আমাদের গোসল করা উচিত নয়, ইন দ্য ড্যাশ ওয়াটার, পলিউটেড ওয়াটার। পলিউটেড ওয়াটার। তাহলে আমরা 9 নম্বর প্রশ্নেরও সমাধান করে ফেললাম। এইভাবে পরীক্ষার উত্তর লিখতে হবে। এবারে আমরা দেখব তারপরে কি প্রশ্ন রয়েছে। দেখো, পরে 10 নম্বর প্রশ্ন রয়েছে। এখানে লক্ষ্য করো, 10 নম্বরে আছে রিরাইট, পুনরায় লিখো দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস, ক্রিয়াপদের সঠিক ধরনটি, ইন ব্র্যাকেটস, ব্র্যাকেটে দেওয়া বা বন্ধনীর ভেতরে দেওয়া। এখানে এই যে বন্ধনীর ভেতরে যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলোর মধ্যে এই তিনটির মধ্যে কোনটি বসবে সেটি ক্রিয়াপদের সঠিক যে ধরনটি সেইটি এখানে বসাতে হবে। আমরা এখানেও দেখা যাচ্ছে 10টি রয়েছে, আমরা এই 10টি লিখব। আসো দেখি আমরা দেখে দেখে এখানে তার উত্তর লিখব। তার আগে আমরা পরীক্ষার খাতায় যেটা লিখি, অ্যান্সার টু দ্য কোয়েশ্চন নাম্বার,
এটা হবে 10। আনসার টু দ্য কোয়েশ্চন নাম্বার 10। এবার আসো আমরা আনসার লেখা শুরু করি। এখানে প্রথমে আছে হি ইজ ড্যাশ ফুটবল। এখানে প্লে, প্লেস, প্লেইং। এখানে যেহেতু ইজ আছে, এটা সাহায্যকারী ভার্ব, যাকে বলে অক্সিলিয়ারি ভার্ব। এ কারণে এখানে তারপরে যে ভার্বটি বসবে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকতে হবে, অর্থাৎ প্লের সাথে আইএনজি যুক্ত থাকলে হয় প্লেইং। তাহলে আমরা এখানে এ নাম্বারে সেন্টেন্সটি লিখব এভাবে, হি ইজ প্লেয়িং, ইজ প্লেয়িং, তারপর হবে ফুটবল। সেন্টেন্সটি হয়ে গেল। এবারে বি নাম্বার। বি নাম্বারে দেখো, দ্য শপ ড্যাশ অ্যাট 9 o'clock এভরি মর্নিং। প্রতিদিন সকালে, সকাল 9টায় দোকান। এখানে ওপেন, ওপেন্স আর ইজ ওপেনিং কি হয়? এখানে প্রতিদিনই ঘটে এমন ঘটনা হলে তাহলে এই যে ভার্ব, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকে, অর্থাৎ নিত্য যে ঘটনা ঘটে তা হলো প্রেজেন্ট ফর্ম এবং তার সাথে এস বা ইএস থাকতে পারে। তাহলে আমরা এখানে লিখব the shop opens at 9 o'clock every morning. তারপরে সি নাম্বার। সি নাম্বারে দেখো, ইট ড্যাশ সিন্স 8 o'clock this morning। এখানে এই সিন্স যদি থাকে তাহলে অবশ্যই এখানে হ্যাজ বিন রেইনিং, হ্যাজ বিন এবং রেইনিং বসবে। হ্যাজ বিন এবং ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে এই সিন্স থাকার কারণে। তাহলে আমরা আসো, অর্থাৎ এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি লিখব? ইট, ইটের সাথে লিখব হ্যাজ বিন রেইনিং। It has been raining since EIGHT 8 o'clock this morning. এবারে দেখি ডি নাম্বার প্রশ্নের। I dash next month। নেক্সট মান্থ পরের মাস, নেক্সট মান্থ যেহেতু পরের মাস তাহলে অবশ্যই এখানে উইল অথবা শ্যাল যে কোনো একটা বসবে। এখন আয়ের সাথে সাধারণত শ্যাল বসে। এখন এখানে লক্ষ্য করো, আই নেক্সট মান্থ, পরের মাসে, আই উইল বি কামিং
আমি আসতে থাকবো এটা হবে না। আই অ্যাম কামিং, আই শ্যাল কামিং, আই শ্যাল বি কামিং। যেহেতু এখানে বি আছে এবং কামিং আছে, সেহেতু তার আগে শ্যাল দিলে এটা হয়ে যায় পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, যা গ্রহণযোগ্য না। এখানে হবে আই অ্যাম কামিং নেক্সট মান্থ, আমি গত পরের মাসে আসছি। তাহলে এখানে বসবে হলো আই, তার সাথে am coming, am coming next month। তারপরে ই নাম্বার, ই নাম্বারে দেখো that house dash to my uncle, that house belongs to my uncle, ওই বাড়িটি আমার চাচার অধীনে। তাহলে এখানে belongs বসবে। that house, that house belongs to my uncle। তারপরে এফ নাম্বারে যাই। এফ নাম্বারে বলা হয়েছে ইউ ড্যাশ হোয়েন আই কেম টু ইয়োর হাউস, যখন আমি তোমার বাড়িতে এসেছিলাম তখন তুমি ঘুমোচ্ছিলে। তাহলে ঘুমোচ্ছিলে এখানে ইউ ওয়ার স্লিপিং, ইউ ওয়ার স্লিপিং, তুমি ঘুমোচ্ছিলে হোয়েন আই কেম টু ইয়োর হাউস। ইউ ওয়ার স্লিপিং when I came to your house। এবারে দেখো জি নাম্বার, when I dash my dinner I went to bed। এখানে when I had had, এফ জি নাম্বার এটা, when I had had my dinner I went to bed। আমরা তারপরে দেখি জি নাম্বারের পরে
এবারে আমরা লক্ষ্য করি যে is I thanked him for what he আমি তাকে ধন্যবাদ জানালাম what he had done সে যা করেছিল তাতে I thanked him for what he had done এবারে is I a hard-working student dash the prize wins the prize hard-working student wins the prize তার পরের প্রশ্নটা আমরা দেখি এবার যে নাম্বার লক্ষ্য করো she dash with her bad tempered put up put up puts up put it up আমরা একটু ভালো করে দেখে নেই roommate এবারে লিখি সেন্টেন্সটি যা আছে she puts up with her bad-tempered roommate তাহলে আমরা 10 নম্বর প্রশ্নেরও সমাধান করে ফেললাম এবারে আসো আমরা দেখি তারপরে কি রয়েছে এখানে 10 নম্বর প্রশ্ন শেষ তাহলে
এখানে দেখি সর্বশেষ একটি প্রশ্ন রয়েছে, 11 নম্বর প্রশ্ন। দেখো এখানে কি আছে, ম্যাচ দ্য সিম্পল রিকোয়েস্ট উইথ সুইটেবল রেসপন্সেস। এখানে রিকোয়েস্ট রয়েছে, এর সাথে যে রেসপন্স রয়েছে তোমাদের বইয়ের মধ্যে পড়েছো সেখানকার, সেটা মিল করে নিয়ে লিখবে। তাহলে এখানে লক্ষ্য করো, এটা হলো কোয়েশ্চন নাম্বার 11। প্রথম রিকোয়েস্ট দেখো, ক্যান ইউ ওপেন দ্য ডোর প্লিজ, দয়া করে কি দরজাটি খুলবে। এর সাথে যেটা মিলবে সেটা মিলিয়ে লিখতে হবে। সরি আই ক্যান্ট, না আমি পারবো না। আই এম ফিলিং আনকমফোর্টেবল, আমি অসুবিধা অনুভব করছি। অর্থাৎ এটার সাথে আমরা 5 নাম্বার মিলাতে পারি। এবারে বি নাম্বার দেখো, কুড ইউ প্লিজ মুভ ইউর সিট, তোমার আসনটি কি দয়া করে একটু সরাতে পারো। এখানে হতে পারে হোয়াই নট, কেন নয়, অথবা অফ কোর্স, যে কোনোটা দিতে পারি, তো আমরা হোয়াই নট দিব। আর কুড আই ইউজ ইউর আমব্রেলা, আমি কি তোমার ছাতাটি ব্যবহার করতে পারি। শিওর টেক ইট, নিশ্চয়ই এটা নাও। ক্যান আই গো ইনসাইড, আমি কি ভেতরে যেতে পারি। অফ কোর্স, নিশ্চয়ই। কুড ইউ হেল্প মি ক্যারি দ্য ব্যাগ প্লিজ, তুমি কি দয়া করে আমার এই ব্যাগটি বহন করে নিতে সহায়তা করতে পারো। শিওর ইউ শুড নট ক্যারি সো হেভি থিং, নিশ্চয়ই তোমার এই ভারী জিনিস, এত ভারী জিনিস বহন করা উচিত নয়। তাহলে ইর সাথে আমরা এই 1 নাম্বার মিল করে লিখতে পারি। তাহলে আসো আমরা এই অংশটা মিল করে লিখি। এটা হবে কোয়েশ্চন নাম্বার 11। কোয়েশ্চন নাম্বার 11, তাহলে আমরা শুরু করি। রিকোয়েস্ট রেসপন্স। আমরা এখানে লিখব এইভাবে, রিকোয়েস্ট, আর এখানে লিখব রেসপন্স। এবারে এর সাথে আমরা মিলিয়ে লিখি, ক্যান ইউ ওপেন দ্য ডোর প্লিজ, PLEASE, প্লিজ। এটার সাথে আমরা মিলিয়ে লিখব হলো, একের সাথে মিলে এটা, সরি, এটা 5 নাম্বার। সরি আই ক্যান্ট, আই এম ফিলিং আনকমফোর্টেবল। I am feeling uncomfortable। তাহলে এটা গেল 1 নাম্বার। এবারে বি নাম্বারটা,
বি নাম্বারে could you please move your seat তাহলে এটার সাথে আমরা মিলিয়ে লিখব could you please move your seat এখানে আমরা 3 নাম্বার নিতে পারি why not এবারে সি নাম্বার could I use your umbrella এটার সাথে sure take it এটা 2 নাম্বার take it এবারে ডি নাম্বার can I go inside can I go inside এটার সাথে মিলতে পারে of course of course এবারে ই নাম্বার could you help me carry the bag please 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 এটার সাথে মিলবে এই প্রথমটা সরি ও শিওর you should not carry so heavy thing শিওর এটা 1 নাম্বার শিওর you should not carry so heavy things so heavy thing তাহলে এই অংশটুকু আমরা মুছে দেই এভাবেই আমাদের এই সবগুলো প্রশ্নের সমাধান করতে হবে পরীক্ষার খাতায় ঠিক একই রকম ভাবে আমি যেভাবে তোমাদের এই পরীক্ষার খাতায় তোমাদের করতে হবে প্রশ্নের উত্তর লিখতে হবে সেইভাবে আমি এখানে লিখে দিলাম দেখো কোশ্চেন নাম্বার 3 4 5 6 7 8 9 10 11 আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল Thank you very much for watching and keep watching for the next video. Assalamu alaikum wa rahmatullah.